সুখরঞ্জন মালির প্রতি আমাদের শ্রদ্ধা। সুখরঞ্জন মালি একটি নাম, একটি ইতিহাস। আমরা এই আলোচনাটা করছি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। সুখরঞ্জন মালি এখন প্রশংসায় ভাসছেন যে একজন মানুষ কতটা আপোষহীন হতে পারে, কতটা সৎ হতে পারে, কতটা মজলুম হতে পারে, কত প্রলোভন, নির্যাতন, বৈদ্যুতিক শক, উলঙ্গ করে নির্যাতন, অজ্ঞান করে ফেলা, চিকিৎসা করে সুস্থ করে আবার নির্যাতন করা, মাসের পর মাস আবদ্ধ ঘরে আটকে রাখা, একজন গরিব মানুষকে কোটি টাকা এবং উন্নত বাড়ি করে দেওয়ার প্রস্তাব, তারপরও তার আদর্শ থেকে সে নড়ে নাই, সত্য থেকে নড়ে নাই। এটা ইতিহাস না? তাহলে ইতিহাস কি? আসলে যেমন খালেদা জিয়াকে আমরা মার্কেটিং করি যে আপোষের নেত্রী, অথচ খালেদা জিয়া 2008 সালে আপোষ করেছেন, এরপরে জেলে যাওয়ার পর কয়েকবার আপোষ করেছেন। এক সময় ছিলেন খালেদা জিয়া আপোষের নেত্রী, কিন্তু তারপরও আপোষের নেত্রী আমিই বলি, কারণ এইভাবে মার্কেটিং করা হয়। বই, পুস্তক, পেপার, পত্রিকা, সাবেক প্রধানমন্ত্রী, বিভিন্ন জায়গায় লেখা হয় আপোষহীন প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী। এর মানে আসলে কোনো একজন ব্যক্তিকে যদি যথাযথভাবে মার্কেটিং করা হয়, ইতিহাসে স্থান দেওয়া হয়, তার জন্য বই লেখা হয়, ডকুমেন্টারি করা হয়, ফিল্ম বানানো হয়, তাহলে সে ইতিহাসে মহান হয়ে যায়। ছোট বিষয়কেও ইতিহাসে এভাবে কোমেমোরেট করে রাখা যায়। আবার অনেক বড় বিষয়, এ বিষয়ে কোনো পেপার পত্রিকা আসেনি, মিডিয়া কভারেজ পায়নি, কেউ ভিডিও বানায়নি, কেউ বই পুস্তক লেখেনি, এ কারণে ওটা কিচ্ছু না। আমি মনে করি খালেদা জিয়া যে অ্যাটেনশন পেয়েছেন, বা তাকে যে পরিমাণ মিডিয়া কভারেজ দেওয়া হয়, যে পরিমাণ বই পুস্তক তার জন্য লেখা হয়, যেভাবে তোষামত করা হয়, তার 10 ভাগের 1 ভাগ যদি সুখরঞ্জন মালির সত্য ইতিহাস নিয়ে লেখা হয়, তিনি খালেদা জিয়ার চাইতেও বড় আপোষহীন ফিগার হয়ে উঠবেন। আপনারা জানলে অবাক হবেন। এই প্রজন্ম অনেকেই জানে না, আমরা এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে জানাতে চাই। আমরা এই আলোচনাটা করছি বেসিক্যালি আপনারা জানেন যে সুখরঞ্জন মালি ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ট্রাইব্যুনাল অনেক বিচারক, প্রসিকিউটর, তৎকালীন আমলের সাবেক আইনমন্ত্রী সহ অনেকের বিরুদ্ধে মামলা করেছেন, অভিযোগ দায়ের করেছেন, তাকে গুম করা হয়েছিল এই অভিযোগে। কিন্তু সুখরঞ্জন মালির ইতিহাস যে কতটা নিষ্ঠুর এবং এই মানুষটা যে কতটা সৎ, তার চেহারার দিকে যখন আমি তাকাই, জুম করে দেখি, তার চোখ মুখ বলে যে একজন পিওর সৎ লোক, একজন আপোষহীন লোক, একজন সৈনিক, একজন বীর। যারা জানেন না তাদেরকে সংক্ষেপে একটু বলছি। এই সুখরঞ্জন মালি ছিল আল্লামা সাঈদীর বিরুদ্ধের সাক্ষী। সুখরঞ্জন মালির কাছে জিজ্ঞেস না করেই যেহেতু আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে, বিশাব আলী হত্যার মামলা, তো এই জন্য স্বাভাবিকভাবে সেই বিশাব আলীর ভাই সুখরঞ্জন মালি যেহেতু জীবিত আছে, তাকে সাক্ষী বানালেই তো আল্লামা সাঈদীকে ফাঁসাতে সহজ হবে। এটা তৎকালীন প্রসিকিউশন টিম সহজে সিম্পলি এটা পরিকল্পনা করেছে। এই জন্য সাক্ষী তালিকায় নাম দিয়ে দিয়েছে। তারা কল্পনাও করেনি যে এটা আওয়ামী লীগ কিছু ভয় দেখাবে, কিছু পয়সা পাতি দিবে, সুযোগ সুবিধা দিবে, তাহলে তো এমনিতেই সে মিথ্যা সাক্ষী দিবে, যা শিখিয়ে দিবে সেই ভাউজে নিয়ে ওই হয়ে যাবে। এতে তো আর বেশি ঝামেলায় পড়বে না। কিন্তু না, সুখরঞ্জন মালির কাছে প্রসিকিউশন টিম গেল, জেলা প্রশাসক, আওয়ামী লীগের নেতা সহ পিরোজপুরের সবাই গেল, বলল যে এরকম এরকম এটা সাক্ষী দিবেন, আপনি বলবেন যে আমার ভাই বিশাব আলীকে সাঈদী হত্যা করেছে, আমি নিজে দেখেছি, যেভাবে এরা চার্জশিটে সাজিয়েছে, অভিযোগপত্রে সাজিয়েছে। কিন্তু সুখরঞ্জন মালি বলল না, আমি আমার ভাইকে পাকিস্তানি মিলিটারি হত্যা করেছে, আমি নিজে দেখেছি, কিন্তু সেখানে আল্লামা সাঈদী, মাওলানা সাঈদী হুজুর, এই ভাই বল সাঈদী হুজুর ছিলেন না, আমি কেন বলবো? আমি বলবো না। তাকে একটা স্কুলের ভিতর নিয়ে আওয়ামী লীগের লোকজন, যুবলীগের লোকজন, ছাত্রলীগের লোকজন কয়েক দফা মার দিয়েছে, তারপরে বলছে সে রাজি না। তারপরে প্রসিকিউশন টিম বলেছে এগুলো কিছু না, ওটা মানে তারা ভেবেছিল যে কিছু পয়সা পাতি দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু না, দফায় দফায় যোগাযোগ করা হয় তার সাথে, মাইর, অত্যাচার, নির্যাতন। কিন্তু তিনি বললেন আমি দেখেছি বিশাব আলী কারা হত্যা করেছে, পাকিস্তানি মিলিটারি, সাঈদী হুজুর ছিলই না।
আর সাইদি হুজুর তখন পিরোজপুরেই ছিল না, এটা অন্য সাক্ষীর মাধ্যমে প্রমাণিত, যিনি বাগেরহাট খুলনা ওদিকে থাকতেন। এক পর্যায়ে বিভিন্ন অত্যাচার নির্যাতনের ফলে সুখরঞ্জন বাড়ি তিনি সিদ্ধান্ত নেন আমি মিথ্যা সাক্ষী দিব না, তিনি আত্মগোপনে চলে গেলেন অন্য জেলায়। পরে যেহেতু আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাকে বাঁচাতে হবে, আল্লামা সাইদির ছেলে মাসুদ সাইদি সুখরঞ্জন বাড়ির সাথে যোগাযোগ করলেন, বললেন যে ভাই বা দাদা, আপনি তো জানেন সত্য ঘটনাটা কি, তা আপনি সত্যটা বলেন। প্রথমে মাসুদ সাইদি জিজ্ঞেস করেছে আসলে কি, আমার আব্বাকে কি আপনি দেখেছেন? বলছে না না, ঘটনা এরকম না এরকম। তারপরে এক পর্যায়ে ট্রাইব্যুনালের ডিফেন্স টিমের পরিকল্পনা অনুযায়ী সুখরঞ্জন বালির সাথে মাসুদ সাইদি যোগাযোগ করলো যে আমরা চাই যে আপনি ট্রাইব্যুনালে এসে সত্য কথাটা বলবেন। এর মানে রাষ্ট্রপক্ষের সাক্ষী আসামি পক্ষের সাক্ষী হয়ে যাবে, এটা কিন্তু মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। তারপর সুখরঞ্জন বালি মাসুদ সাইদির প্রস্তাবে রাজি হলেন যে ঠিক আছে, আমি যেটা দেখেছি সত্য কথা বলবো, এই সত্য কথা বলাটা হচ্ছে সাইদির পক্ষের সাক্ষী। বলছে ঠিক আছে, আপনি ঢাকা আসেন। ঢাকা আসার পর অ্যাডভোকেট মিজানুল হক বা আরো যারা আইনজীবী আছে, তখন এই তাজুল ইসলামরা ছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ করেছে, অফিসে কথাবার্তা হয়েছে, কি বলবে টলবে এগুলো সব ঠিক করা হয়েছে, শুনেছে আগে। তারপর সাক্ষী দেওয়ার জন্য ট্রাইব্যুনালে মিজানুল হকের গাড়িতে আসছিল, আরো কয়েকজন আইনজীবী ছিল, গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়। শুয়োরের বাচ্চা, তোরেই আমরা খুঁজছি, আইনজীবীরা কিচ্ছু করতে পারে, জোর করে গুম করে নেওয়া যায়, চোখ গাড়িতে উঠিয়ে চোখ মুখ বাঁধা হয়। তারপরে মাসের পর মাস অন্ধকার ঘরে রাখা হয়, জানালাবিহীন, এবং সমস্ত শরীরে ইলেকট্রিক শক দেওয়া হয়, গোপনাঙ্গে বারবার ইলেকট্রিক শক দেওয়া হয়, খাবার দেওয়া হয় না ঠিক মতো, অসুস্থ অজ্ঞান হয়ে যায়, চিকিৎসা করি আবার এনে আবার নির্যাতন করে। ভেবেছিল যে এইভাবে নির্যাতন করলেও এক পর্যায়েও আমাদের মিথ্যা সাক্ষী, সাজানো সাক্ষী দিতে রাজি হবে, যে বলবে যে না সাইদিকে আমি দেখেছি আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু না, শত নির্যাতন, 2 মাস নির্যাতন, অন্ধকার ঘরে বারবার অজ্ঞান হয়ে যাওয়া, চিকিৎসা করিয়ে এনে আবার গোপনাঙ্গ সহ সব শরীরের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ইলেকট্রিক শক দেয়া, বৈদ্যুতিক শক দেয়া। তারপরে সে বলে যে না, আমি সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবো না, আমি যেটা সত্য সেটি বলতে পারবো। তারপরে ওরা প্রস্তাব দিল যে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তোমাকে বাড়ি করে দেওয়া হবে। একজন গরিব সুখরঞ্জন বালি 1 কোটি টাকার প্রস্তাব, বাড়ি করে দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন সে কত বড় আপোষহীন এবং কেমন সৎ লোক। তার ক্ষেত্রে তার ইমানদার শব্দটা ব্যবহার করা ঠিক না। কত বড় লোকের, বড় মাপের মানুষ, এরকম মানুষ আপনি কোথায় পাবেন? শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায়। 1 কোটি টাকার প্রস্তাব, অথচ সাইদি পরিবারটাকে তো তেমন কিছুই করতে পারে না, হয়তো একটু খোঁজ খবর রেখেছে। এরপরে রাষ্ট্রপক্ষ হতাশ হয়ে সুখরঞ্জন বালিকে ভারতের বিএসএফ এর হাতে তুলে দিল। তারা নিয়ে সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়া নির্যাতন করলো। প্রথমে একটা সাব জেল, সেখান থেকে দমদম জেলে। এক পর্যায়ে আল্লামা সাইদি পরিবারই জানতে পেরেছে যে সুখরঞ্জন বালি ভারতের অমুক জেলে আছে। তারপর সুখরঞ্জন বালির ছেলে তার সন্তানদেরকে পাঠালো, তারা গেল ভারতের জামাত এখানে হেল্প করেছে, বিভিন্ন মানবাধিকার সংস্থা অনেকের সহায়তায়, ভারতের সুপ্রিম কোর্টের সহায়তায় 5 বছর জেল খাটার পরে সুখরঞ্জন বালি মুক্তি পেল, বাংলাদেশে আসলো। এবং সেই সুখরঞ্জন বালি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজায় উপস্থিত হয়ে কান্না করেছে। সেই সুখরঞ্জন বালি আজকে আদালতে। সেলিউট সুখরঞ্জন বালি, ইতিহাস নাম। আমি মনে করি জামাত শিবির উচিত এই সুখরঞ্জন বালিকে নিয়ে বই লেখা, এই সুখরঞ্জন বালিকে নিয়ে কলাম লেখা, সুখরঞ্জন বালিকে নিয়ে সিনেমা বানানো, শর্ট ফিল্ম বানানো। এটা একটা সিনেমা হতে পারে, উপন্যাস হতে পারে, এবং সেই উপন্যাসের উপর ভিত্তি করে সিনেমা হতে পারে। এটা করা উচিত সুখরঞ্জন বালি জীবিত থাকা অবস্থায়।